লিনোভো কম্পিউটার সেগমেন্টে বেশ জনপ্রিয়। তারা কিন্তু একটা সময় স্মার্টফোন বানাইতো। তো লাস্ট যে স্মার্টফোনটা বানাইছে সেটা আমি ম্যানেজ করছি। তো লাস্ট স্মার্টফোনটা হচ্ছে লিনোভো Y70 এই হচ্ছে ফোনটা। এইটার পরে তারা স্মার্টফোন আর বের করে নাই। এটা বের করছিল 2022 এর শেষের দিকে এবং মার্কেটে এভেইলেবল হচ্ছিল 2023 এর জানুয়ারিতে। তো লিনোভো Y70 টা অনলি ক্যান লঞ্চ ছিল। এগুলো কিন্তু বাইরে খুব একটা সেল হয় নাই। তো কিছু ইউনিট এখনো বাইরে পাওয়া যায়। ফ্রেশ এবং ব্র্যান্ড নিউ পাওয়া যায় কিছু দেখলাম। তো ব্র্যান্ড নিউ এটার প্রাইস এখন বর্তমানে দেখলাম $222 থেকে $30 মতো। তো প্রি ওন মার্কেটে এই জিনিসটা আপনারা পাবেন ৳25,000 মধ্যে বাংলাদেশে আরকি। তো লিনোভো Y70 টা। তো এইটা প্রোভাইড করছে AS গাজেট ভ্যালি। তাদের কাছে আপনারা এই সকল স্মার্টফোনগুলো ভালো একটা প্রাইসে পেয়ে যাবেন এবং তারা কিন্তু প্রি অর্ডার নিতেছে ইদানিং। তো প্রি অর্ডার বেস তাদের কাছে অর্ডার করতে হবে। তাদের সব ডিটেইলস ডেসক্রিপশনে দেওয়া রইলো, চেক করতে পারেন। লিনোভো লিজিয়ন Y70 এইটা 2025 এ রিভিউ করার মেইন কারণ হচ্ছে বর্তমানে 20-25 হাজার টাকার রেঞ্জে সাজেস্ট করার মতো সেট নাই। যেগুলো আছে সেগুলো প্রায় 30-35 রেঞ্জে। তো যাদের বাজেট আছে তারা 30-35 রেঞ্জে দেখতে পারেন। আর যাদের বাজেট কম তাদের জন্য আজকে ভিডিও। বিল্ড কোয়ালিটি বেশ ভালো ছিল। এটার থিকনেস হচ্ছে 8 এবং এটার ওয়েটটা হচ্ছে 209 গ্রামের মতো। সেটটার ব্যাকে কিন্তু গ্লাস নাই। এটা আপনার প্লাস্টিক, কিন্তু কোয়ালিটিফুল প্লাস্টিক, হাতে নেয় খুব একটা চিপ মনে হয় না। আর এখানে কিন্তু প্লাস্টিকটা একটু ম্যাট করা, ফিঙ্গারপ্রিন্ট খুব একটা বসে না। তো ভালোই লাগছে। আর এখানে যে ক্যামেরাটা সেটা কিন্তু অ্যালুমিনিয়াম ব্রাশ, অ্যালুমিনিয়াম দিয়ে করা, দেখতে বেশ ভালোই লাগে। আর সেটটা বেশ শক্ত আছে। সামনে কোন প্রোটেকশন ইউজ করছে জানি না। আর এখানে IP রেটিংও দেওয়া নাই। তো ইউজ করার সময় একটু কেয়ারফুল ইউজ করবেন। আর পোর্টস এন্ড বাটন সব ঠিক জায়গায় আছে। নিচের দিকে মেইন স্পিকার, টাইপ সি পোর্ট, মেইন মাইক, সিম কার্ড ট্রে। অনলি 2টা সিমের অপশন আছে, মেমরি কার্ডের কোনো অপশন নাই। আর রাইট সাইডে পাওয়ার বাটন, ভলিউম ট্রিগার। পাওয়ার বাটনের মধ্যে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, এটা ইন্টিগ্রেট করা। এখানে ফিঙ্গারপ্রিন্ট আনলকিং স্পিড এভারেজ ছিল, খুব একটা ফাস্ট না। আর লেফট সাইডে একটা মাইক্রোফোন দেওয়া আছে, সেকেন্ডারি মাইক্রোফোন, এবং উপরের দিকে কিন্তু মাইক্রোফোন পাবে। তো এখানে টোটাল মাইক্রোফোন 3টা। আর এখানে স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে। এখানে ডলবি অ্যাটমসের সাপোর্ট আছে। তো স্পিকার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। এখানে 3টা অপশন পাবেন, একটা মুভি, একটা মিউজিক, আর একটা হচ্ছে আপনার গেমিং এর জন্য। এটা আপনারা ইচ্ছামতো চেঞ্জ করতে পারেন। এখানে স্পিকারটা 60-40 রেশিওতে আউটপুট দেয়। নিচে দিয়ে 60 হবে, উপরের দিকে 40। আর এই উপরের যে স্পিকারটা এটা কিন্তু আপনার ইয়ারপিসের সাথে ইন্টিগ্রেটেড। কোয়ালিটি খারাপ না, স্পিকার কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। ডিসপ্লে কোয়ালিটি কিন্তু খারাপ না। এখানে ডিসপ্লে যেটা দিচ্ছে এটা কিন্তু 6.67 ইঞ্চের, এটি অ্যামোলেড ডিসপ্লে। এটার রিফ্রেশ রেট হচ্ছে 144 হার্টজ। এটার পিক ব্রাইটনেস 1000 নিটস এর মতো। আউটডোর ভিজিবিলিটি ভালোই। আমি আউটডোরে চেক করে দেখছি, খুব একটা ইস্যু নাই, মানে দেখতে খুব একটা ইস্যু হয়নি। আর এটা এক্সট্রা ব্রাইটনেস মোড দেওয়া আছে, এটা আপনারা অন করে রাখলে অটোমেটিক্যালি এটা ডিটেক্ট করে এবং ব্রাইটনেস বাড়িয়ে দেয়। তো আউটডোর ইউজ করতে কোনো রকম ইস্যু দেখি নাই, আমার কাছে ভালোই লাগছে ইউজ করতে। আর এটা কিন্তু ফুল এইচডি প্লাস রেজোলিউশনের, যেটা হচ্ছে 1080 প্লাস 2400 পিক্সেলস, এবং এর পিক্সেল ডেনসিটিটা কিছুটা কম যদি আমি এর যে সমসাময়িক যে সেটগুলো আছে সেগুলোর সাথে কম্পেয়ার করি। যেমন এটার কম্পারেবল সেট হচ্ছে Xiaomi 12, তো সেটার সাথে কম্পেয়ার করলে পিক্সেল ডেনসিটি এখানে 395 এর মতো, যেটা Xiaomi এর ক্ষেত্রে 400 এর উপরে। তো ডিসপ্লে কোয়ালিটি খারাপ না, ডিসপ্লে মোটামুটি ভালোই ছিল, ব্রাইটনেসও ঠিকঠাক আছে। তবে এটার যে চিন বেজেল গুলো সেগুলো একটু মোটা লাগে দেখতে। আর ডিসপ্লেতে ওয়াইড ব্যান্ড এলআর সাপোর্ট দেওয়া আছে। এখানে দেখলাম যে এটা ইউটিউবে যে 4K এইচডিআর ভিডিওগুলো আছে সেগুলো প্লেব্যাক করতে পারে। তো এইখানে যে হুট করে ব্রাইটনেস বাড়াইতে ওই জিনিসটা নাই, এটা মোটামুটি কন্ট্রোল ছিল। এটার মধ্যে কন্টেন্ট ওয়াচিং করে বেশ মজা পাবেন। এখানে ব্যাটারি দিচ্ছে 5100 mAh এবং স্পিকার আছে স্টুডিও স্পিকার, যেটা ডলবি অ্যাটমস সাপোর্ট করে। তো মাল্টিমিডিয়া কনজাম্পশনের ক্ষেত্রে বেশ ভালো একটা ডিভাইস। যারা লং টাইম ভিডিও টিউটোরিয়াল দেখেন তাদের জন্য কোনো সমস্যার কথা না। আর ডিসপ্লেতে এখানে অলওয়েজ অন ডিসপ্লে অপশন আছে, যেটা অনেকভাবে চেঞ্জ করা যায়। লিনোভো সেটগুলো সেগুলো গেমিং টাইপের হয়। তো অলওয়েজ অন ডিসপ্লে থেকে ওয়ালপেপারের ক্ষেত্রে সব জায়গায় আপনারা গেমিং যে ভাইবটা আছে সেটা পাবেন। এবং অলওয়েজ অন ডিসপ্লেটা অল টাইমে গ্লো করার অপশন আছে। তো আমি চেক করে দেখছি, খুব একটা ব্যাটারিতে এফেক্ট পড়ে না এবং কোয়ালিটিটাও ঠিকঠাক আছে। তো লিনোভো লিজিয়ন সিরিজের ম্যাক্সিমাম যে সেটগুলো এগুলোতে দেখবেন যে গেমিং খুব স্ট্রং থাকে। তো এখানেও ব্যতিক্রম না। এখানে এসএসডি হিসেবে পাবেন আপনারা কোয়ালকম স্ন্যাপড্রাগনের 8+ জেন প্রসেসর, যেটা মোটামুটি ভালোই আছে এবং এটার আন্তর্জাতিক স্কোর কিন্তু বেশ ভালো, প্রায় 11 লাখের উপরে গেছে, যেটা মানে 12 লাখের কাছাকাছি। আর হিটিংও খুব একটা নাই সেটে, হিটিং ইস্যু সেটে খুব একটা দেখি নাই। এখানে হিটিং সর্বোচ্চ গেছে আপনার 36.7 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, যেটা মোটামুটি ঠিকই আছে। আর স্টোরেজও চেক করলাম, এখানে রিড রাইট স্পিড বেশ ভালো, UFS 3.1 স্টোরেজ পাবেন। তো এখানে ভেরিয়েন্ট পাবেন 3টা, 128, 256 এবং 512 GB। এইটা 128 GB, এটার যে 256 GB সেটা কিন্তু প্রায় 30-এর কাছাকাছি প্রাইস। তো সেটা আমার খুব একটা জাস্টিফাইড মনে নেই। Geekbench 6 চেক করলাম, Geekbench-এর সিঙ্গেল কোর মাল্টি কোর স্কোর ভালোই ছিল, 1821 সিঙ্গেল করে, মাল্টি করে ছিল প্রায় 4345 এর মতো, যেটা ঠিকঠাক আছে। তো সিপিইউ থ্রটল টেস্ট করলাম, সিপিইউ থ্রটলিং টেস্টের ক্ষেত্রে দেখলাম এখানে ম্যাক্স সিপিইউ থ্রটলিং আর 69% এর মতো, মানে ভালো রকম থ্রটলিং করে সেটা লাস্টের দিকে বেশি থ্রটল করে, এবং এভারেজ জিপসি স্কোর আসছে প্রায় 2,82,000 এর মতো, যেটা খুব একটা স্যাটিসফাইড না, মানে লং টাইম এটা সমস্যা করবে এটাই বুঝলাম। গেমিং ট্রাই করছি কয়েকটা, পাবজিতে শুরু করি, পাবজিতে এখানে 60 FPS সাপোর্ট আপনারা পাবেন, যেটা কি স্মুথ এক্সট্রিম বন্ধ দেয়। এবং এখানে যে গেমিং মোডটা দেওয়া আছে সেখানে কিন্তু ডিটেইলস সবকিছু দেওয়া আছে, আপনার টেম্পারেচার, FPS, কতটুকু প্রসেসর কাজ করতেছে, কতটুকু মেমোরি কাজ করতেছে, টেম্পারেচার কত গেইন করতেছে, এগুলো সব আপনারা দেখতে পারবেন। এবং এখানে ব্যালেন্স, আল্ট্রা সেভিং মোড এবং হাই পারফরম্যান্স মোড 3টা মোডই দেওয়া আছে, আপনারা যেটা চান খেলতে পারেন। আমি ম্যাক্সিমাম টাইম ব্যালেন্সে ট্রাই করছি এবং এখানে পাবজিতে 60 FPS ধরে রাখতে পারছে। কিছু সময় ড্রপ ছিল, এভারেজ ধরতে পারেন 50 FPS পাবেন আপনারা পাবজি থেকে। তো পাবজি গেম প্লে ঠিকই লাগছে আমার কাছে, খুব একটা ইস্যু মনে নেই। এবং টেম্পারেচার বলছি আমি, মানে 36, 37 এটার মধ্যে লক ছিল। গেম প্লে বরাবর ভালো ছিল। পাবজিতে একটা জিনিস খেয়াল করলাম, এখানে লং টাইম গেম প্লে করতে গেলে 30 মিনিটের পর থেকে কিন্তু এটার হ্যাং ল্যাগ শুরু হয়ে যায় এবং ভালো রকম পারফরমেন্স ড্রপ করে এবং ফ্রেমও ড্রপ করে। এবং
আপনারা ল্যাগ দেখতে পারবেন। এই জিনিসটা পাইছি। আর এখানে দেখলাম সর্বোচ্চ ব্যাটারি ড্রেন হচ্ছে 30 মিনিট গেম প্লে করার পরে প্রায় 8% এর মতো, যেটা মোটামুটি আমার কাছে একটু বেশি মনে হয়েছে। তবে অন্যান্য মানে আগের যে সেটগুলো হিসাব করলে সেই হিসাবে ঠিকই আছে। তারপরে ট্রাই করছি জেনশন ইমপ্যাক্ট। জেনশন ইমপ্যাক্টের ক্ষেত্রে এখানে দেখলাম 30-60 দুইটার অপশনই দেওয়া আছে। আমি 60 ট্রাই করি নাই, 30 ট্রাই করছি। তো 30 তে মোটামুটি ভালো একটা গেম প্লে পাইছি এবং গেম প্লে কোয়ালিটি মোটামুটি ভালো ছিল। এখানে হ্যাং ল্যাগ খুব একটা দেখেন জেনশন ইমপ্যাক্টে, ওই লং টাইম খেলার পরে এই জিনিসটা হয়, মানে 30 মিনিটের পর থেকে এটা শুরু হয়। আর এখানে জেনশন ইমপ্যাক্টের ক্ষেত্রে টেম্পারেচার কন্ট্রোল ছিল 36, 37, হাইস্ট 38 পর্যন্ত গেছে, তাও মানে খুব কম। আর এখানে 30 মিনিট গেম প্লে করার পরে ব্যাটারি ড্রেন দেখলাম 9% এর মতো, যেটা মোটামুটি আমার কাছে মানে জেনশন ইমপ্যাক্ট হিসেবে ঠিক আছে। লাস্টে ট্রাই করছি সিওডিতে আমি 120 FPS পাইছি। তবে এখানে কিছু ড্রপ ছিল। এখানে আমি দেখলাম যে ম্যাক্সিমাম টাইম মানে FPS যখন আমি আলট্রা দিয়ে খেলতেছি তখন একটু ড্রপ পাইছি। তো সেখানে দেখলাম এটার FPS যেটা এটা আপনার 110, 115 এর মধ্যে ছিল। এভারেজ 110 ধরতে পারেন, কারণ কিছু কিছু টাইম 120 চলবে। আর এখানে সর্বোচ্চ টেম্পারেচার গেছে 37 ডিগ্রি সেলসিয়াস হাইস্ট। এটা নিয়ে খুব একটা কিছু দেয় না। আর এখানে সবচেয়ে কম ব্যাটারি ড্রেন করছে, যেটা 6% এর মধ্যে ছিল, মানে প্রতি 30 মিনিটে এটা 6% করে ব্যাটারি ড্রেন করে। তো পারফরমেন্স যে টেস্ট গুলো সেগুলো করে যেটা বুঝতে পারলাম, এইটা এই টাইমে মানে 2 বছর পরও বেশ রিলেভেন্ট আছে এবং 25,000 টাকার রেঞ্জে এরকম পারফরমেন্স খুব একটা সেটা পাবেন না। তো এখানে মেইন সেন্সরটা দিছে 50 মেগাপিক্সেলের, 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড দিছে এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর দিছে একটা, যেটা ডেপ্থের কাজও করে। এবং সামনে একটা 16 মেগাপিক্সেলের সেলফি শুটার দিছে, যেগুলো কোয়ালিটি মোটামুটি ভালোই ছিল। ভিডিওতে শুরু করি, এখানে মেইন সেন্সর দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন 8K পর্যন্ত, 8K 30 FPS, যেটা আমার কাছে খুবই ভালো লাগছে। তবে স্টেবিলাইজেশন খুব একটা স্ট্রং না। এখানে কিছু কিছু সময় আপনারা এখানে স্টেবিলাইজেশনের যে মানে অপটিমাইজেশনটা সেটা ভালো লাগবে না আপনাদের কাছে, দেখবেন যে ভালোই মানে জিটাইনেস আছে এবং ভালো রকম শেক করতেছে। এখানে সবচেয়ে ভালো আউটপুট পাইছি 4K 60 FPS এ। এখানে 4K 60 অপশন পাবেন, সেটা আমি দেখছি মোটামুটি ভালো স্টেবিলাইজেশন কাজ করে। 30 তে আরো ভালো ছিল। তো আমার কাছে ভিডিও কোয়ালিটি খারাপ লাগে না, 4K আউটপুট ভালোই ছিল। তবে এখানে যে জিনিসটা আছে, এখানে HDR10+ ভিডিওর সাপোর্ট আছে, যেখানে স্টেবিলাইজেশন একদম বাজে ছিল, খুব একটা ভালো লাগে না। তো ওটা 4K 60 তে তোলার ট্রাই করবেন, সেক্ষেত্রে ভালো আউটপুট পাবেন। আর ফ্রন্ট আমি চেক করে দেখলাম এখানে যে 60 মেগাপিক্সেলের সেলফি শুটারটা, এটা কিন্তু 1080p 60 FPS এ ভিডিও সর্বোচ্চ করতে পারে, যেটার কোয়ালিটি মোটামুটি ভালোই আছে, স্টেবিলাইজেশন ঠিকঠাক আছে। তবে সমস্যা হচ্ছে হোয়াইট ব্যালেন্সের ইস্যু আছে, মাঝে মধ্যে ব্যাকগ্রাউন্ডটা জ্বালিয়ে ফেলে, এই জিনিসটা আছে। আর এখানে ক্যামেরা টিপ এনেবল করা আছে, আপনারা Gcam LMC যেটাই চান ইউজ করতে পারেন। আমি LMC Gcam দুইটাই ইনস্টল করছি এবং ভিডিও ভালোভাবে চালাতে পারছি। এটার যে ডিফল্ট ক্যামেরাটা সেটাই মোটামুটি ভালো আউটপুট দিয়েছে। তো এখানে যে মেইন সেন্সরটা সেটা কিন্তু 2x থেকে 5x পর্যন্ত জুম করতে হবে। এখানে জুম করলে কোয়ালিটি একদম থাকে না, আপনারা 1x থেকে 2x পর্যন্ত যে জুমটা করবেন সেটাই মোটামুটি আর কি ভালো একটা আউটপুট দেয়। আল্ট্রা ওয়াইড এবং মেইন সেন্সর আউটপুট মোটামুটি ভালো ছিল, তবে আল্ট্রা ওয়াইড কোয়ালিটি একটু মানে ডাউন মনে হয়, কারণ 13 মেগাপিক্সেল অতটাও না, 13 মেগাপিক্সেল হতে মানে 50 মেগাপিক্সেলের সাথে আউটপুটটা মিলাইতে পারে না। এক্ষেত্রে সাইডের যে স্মুথনেস আল্ট্রা ওয়াইডের সেটা কিন্তু বেশি, এবং সাইডের কর্নারগুলো স্মুথ করে ফেলতেছে। আর নর্মাল যে মেইন সেন্সরটা সেটাতে কিন্তু মোটামুটি ভালো পিকচার দিয়ে থাকতেছে এবং এটার কোয়ালিটি বেশ ভালো ছিল। এখানে মানে বেশ শার্প ডিটেল পিকচার দেয়, যেটা ডাইনামিক রেঞ্জ মোটামুটি ঠিকই আছে। আর পোর্ট্রেট মোড চেক করলাম, পোর্ট্রেট মোডের আউটপুট আমার কাছে বেশ ভালোই লাগছে। এখানে পোর্ট্রেট মোডে আপনারা অ্যাপারচার কমাইতে পারবেন এবং এই ডিরেকশন দেখলাম ঠিকই আছে। তবে এখানে হোয়াইট ব্যালেন্সিং এর সমস্যা আছে, কারণ ব্যাকগ্রাউন্ড যদি একটু বেশি মানে ব্রাইট হয় সেক্ষেত্রে কিন্তু ব্যাকগ্রাউন্ডের যে হোয়াইটনেস সেটা কিন্তু মেইনটেইন করতে পারে না, এই যার আর কি উল্টাপাল্টা করে হলে। তো এই ক্ষেত্রে একটু সমস্যা হবে। আর এখানে যে মাইক্রো শুটারটা 2 মেগাপিক্সেলের, সেটা আউটপুট মোটামুটি লেভেলের ছিল, খুব একটা হাওয়ার কিছু না। ফোকাস একটু ইস্যু আছে, ফোকাস টাইম টু টাইম ধরে রাখতে পারেন না। আর ফ্রন্ট ক্যামেরার আউটপুট মোটামুটি ভালোই আছে, এখানে আপনারা মোটামুটি ভালো ভালো আউটপুট নিতে পারবেন। তবে এখানেও হোয়াইট ব্যালেন্স একটু ইস্যু আছে, ব্যাকগ্রাউন্ড জ্বালিয়ে হওয়ার প্রবণতা আছে। তাছাড়া যদি একটু কন্ট্রোল লাইটের পিকচার করে নেন সেক্ষেত্রে ভালো পিকচার পাবেন। এবং এখানে পোর্ট্রেট মোডও ঠিকঠাক আছে, ভালোই লাগছে। এখানে ডিরেকশন সাবজেক্ট সেপারেশন ভালো, তবে এই হোয়াইট ব্যালেন্স একটু ইস্যু আছে এইটা। আর ডেডিকেটেড 50 মেগাপিক্সেল মুড দেওয়া আছে পিছনে, যেটার আউটপুট মোটামুটি ভালোই আছে এবং ডিটেলস প্রচুর ক্যাপচার করে। তো সেই ক্ষেত্রে নরমালি পিকচার তুলবেন, পিকচার কোয়ালিটি ভালো থাকবে, দেখা কম হবে। তো ক্যামেরা খুব একটা স্ট্রং পয়েন্ট না লিনোভোর ক্ষেত্রে, তবে এখানে কিন্তু সব রকম ক্যামেরা মোডই পাইতেছেন। তারপরে এখানে একটা জিনিস দেখলাম, এখানে আপনারা নাইট মোড পাবেন, সামনে হয়েছে 2 জায়গায়। সামনে খুব একটা ট্রাই করি নাই, পিছনে ট্রাই করছি, যার আউটপুট মোটামুটি ভালোই ছিল। তো এখানে Gcam এবং ডিফল্ট যে ক্যামেরা সে দুইটাতেই তোলা হয়েছে। আমার কাছে G ক্যামেরা আউটপুট খুব একটা ভালো লাগে নাই, নর্মাল যে ডিফল্ট ক্যামেরা আছে সেটার আউটপুটে বেশি ভালো লাগে। তো লিনোভোর ক্যামেরা মিডিয়াম টাইপের ছিল, তবে যদি আপনি প্রাইস চিন্তা ভাবনা করেন 25,000 টাকার রেঞ্জে, সেই ক্ষেত্রে কিন্তু খারাপ না। যে কোনো রকম একটা 30,000 টাকার রেঞ্জে ক্যামেরার সাথে বিট করতে পারবে, না জিতলেও টক্কর দেওয়ার মতো ছিল আর কি, কম্পেয়ার করতে পারবে। আর এখানে ব্যাটারি হিসেবে তারা 5100 mAh ব্যাটারি দিচ্ছে, আর আপনারা এটার সাথে 68 ওয়াটের চার্জার পাবেন, যেটা দিয়ে এটা ফুল চার্জ করতে প্রায় মানে মোটামুটি টাইম লাগে 55 থেকে 60 মিনিটের মতো, মানে 1 ঘন্টার মতো টাইম লাগে। তো আমি ওই চার্জারটা পাইনি, আমি অনলাইন ডিভাইস পাইছি। তো সেক্ষেত্রে আমি 35 ওয়াট দিয়ে ট্রাই করছি, এখানে কিন্তু টাইম প্রায় 1 ঘন্টা 20 মিনিট থেকে 25 মিনিট, তাও এটা আপনার 20% থেকে 100% দিছে। তো চার্জিং স্পিড আমি নর্মালি চার্জার ইউজ করছি, ঠিকই আছে। আর একটা ব্যাটারি ব্যাকআপও কিন্তু ভালো, ব্যাটারি ব্যাকআপ মোটামুটি 1 দিনে দিয়ে দেয়। এসওডি 5 ঘন্টা 5.5 ঘন্টা এরকম মতো পাইছি। একদিন আপনারা ইজিলি নিতে পারবেন এটা দিয়ে, যেভাবে ইউজ করেন কোনো রকম ইস্যু ছাড়া।
আর কানেক্টিভিটি মোটামুটি ঠিক আছে। এখানে দেখলাম ওয়াইফাই 6 দিছে, ব্লুটুথ 5.2 দিছে। এখানে এনএফসি আছে এবং নেটের জন্য কোনো ইস্যু এখানে পাইনি। আমি এটা দিয়ে মানে কল-টল করে দেখছি এবং নেটওয়ার্কও টেস্ট করে দেখছি। বাই দ্য ওয়ে এখানে টেলিটক দিয়ে ট্রাই করা হয়েছে। টেলিটকের স্পিড খুব যাতা। তো ওয়াইফাই চেক করলাম, ওয়াইফাই স্পিড মোটামুটি ফাস্টই আছে। তো ওয়াইফাই কোনো ইস্যু দেখি নাই। আর কল রেকর্ডিং এর অপশন আছে। এটা চাইনিজ ভেরিয়েন্টের চাই। এখানে ZUI 15 দেওয়া আছে আর অ্যান্ড্রয়েড ভার্সন 13 দেওয়া আছে। এরপরে আর আপডেট দিবে না। আর চাইনিজ ভেরিয়েন্টের সেটার কারণে চাইনিজ কিছু ব্রডার আছে। তো খুব একটা ইস্যু কারণে ডিলিট করে ফেলা যায়। আমি ডিলিট করে ফেলছি। কোনো রকম অ্যাড দেখায় না এবং কোনো রকম সমস্যা নেই। তবে এখানে কিন্তু আর আপডেট পাবেন না। কারণ অ্যান্ড্রয়েড 13 এর পরে আপডেট দেয় নাই। এটা 12 লঞ্চ হয়েছিল যদিও। তো চাইনিজ ওয়েবসাইটে নোটিফিকেশন ইস্যু থাকে। এটা মধ্যে আছে। তো ওই লক করে রাখেন আর যাই করেন এটা অন করার কোনো অপশন নাই। ফেসবুক ডিলে আছে। মানে নোটিফিকেশন টাইম টু টাইম পাবেন না। তবে যদি সবকিছু অন করে রাখেন নোটিফিকেশন সেক্ষেত্রে আপনার কিছুক্ষণ পরে দেয় আরকি। এটাই ডিলে পাইছি। ইউআই মোটামুটি আমার কাছে ভালোই লাগছে। বাগটা খুব একটা পাইনি। নোটিফিকেশন ইস্যু এটা চাইনিজ সব জায়গায় থাকে। তো কল কোয়ালিটি ঠিক আছে। এখানে কল রেকর্ডিং এর অপশন আছে এবং টেস্টেড করে দিয়েছি। কল নিয়ে কোনো সমস্যা আমি পাইনি। আর সব রকম অ্যাপই কিন্তু এখানে সাপোর্ট পাবেন। গুগলের সব অ্যাপের সাপোর্ট আছে। ইউটিউব বলেন অথবা গুগল ম্যাপ বলেন, ইমেল ডিভাইস সবই পাবেন। প্লে স্টোর আছে, সমস্যা নাই। আর এদের নিজস্ব অ্যাপ স্টোর আছে, সেখান থেকেও নামাইতে পারেন। তো নেটওয়ার্ক কিন্তু কোনো সমস্যা এখানে পাইনি এবং সব রকম বিকাশ, রকেট, নগদ, এমএফএস যে অ্যাপগুলো আছে এবং ব্যাংকিং যে অ্যাপগুলো আছে সেগুলো চলতেছে। তো গুগলের অ্যাপ নিয়ে কোনো সমস্যা পড়বেন না আর এটার মধ্যে আপডেট আসবে না। তো এখন বর্তমানে Lenovo Legion Y70 এই সেটটা AS গাজী ভ্যালিতে 25,000 টাকায় পেয়ে যাবে। 25,000 টাকা হিসেবে যদি চিন্তা ভাবনা করেন, এটার কম্পিটিটর মানে এই মার্কেটে মানে 25,000 টাকার রেঞ্জে কি সেট আছে আমি ম্যাক্সিমাম গুলো কিন্তু রিভিউ করছি। তো তার মধ্যে আছে Sharp Aquos R7 R8 R7 নিয়ে না, R7 এ কিছু ইস্যু আছে, ডিসপ্লে ইস্যু আছে, নেটওয়ার্ক জনিত অনেকের ইস্যু আছে। ওইদিকে না যে আপনারা R8 দেখতে পারেন। আর যদি R8 না পছন্দ হয়, ক্যামেরায় যদি ভেরিয়েশন চান তো সেক্ষেত্রে Lenovo Legion Y70 দেখতে পারেন। তো এই ছিল মোটামুটি Lenovo Legion Y70 র রিভিউ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। আজকের মতো বিদায়।